আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের ২৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাফি মৃদু সুরে হেসে বলে, এই জন্য বলি আমার বোন পাগল কেন? সানি মনমরা হয়ে বলে, আর তোমরা আলাদা করতে চাইছ, ভয় পাচ্ছ তাই না? সারাকে যদি সাদা রঙহীন শাড়ি পরতেই হয়। সাফির বুকটা তৎক্ষণাৎ মুচুর দিয়ে উঠল। আহত দৃষ্টিতে তাকালো সানির মুখের পানে, চোখের অশ্রু যেন আবার টলমল করে উঠছে। ধরা গলায় বলে, বোনকে সাদা শাড়িতে দেখার সহ্য সক্ষমতা আমার আছে। কি নেই আমার জানা নেই, তবে তোকে সাদা কাফনে দেখার ক্ষমতা আমার নেই। সানি মুস্কি হেসে জড়িয়ে ধরে সাফিকে। সাফি পিঠে হাত বুলাতে বুলাতে বলে, চিন্তা করো না, আমি আছি। আরোহী জান্নাত মনে কারো জায়গা হবে না সাফি মেহতাব খানের ব্যতীত। যে আসতে চাইবে তাকে সরানোর দায়িত্ব আমার। সাফি হালকা করে ধাক্কা মারে সানিকে। সানি মুস্কি হাসে নিঃশব্দে। সাফি বিরক্ত ভরা কণ্ঠে বলে, মারামারি ছাড়া তোরা শিকদার বংশের কিছু বুঝিসই না। আমরা কি বুঝি সেটা জানি না, তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝি, নিজের জিনিস আদায় করে নেওয়া বুঝি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সাফি সানির দিকে ফোকুসকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কাজ? বড় মাকে বলি বিষয়টা। সানির কথায় আটকে ওঠে সাফি, চমকে গিয়ে বলে ওঠে, ভেবে কথা বলিস তুই? বাবা মানবে? কখনো না। জানিস না সে কেমন বউ চাই? বাড়ির বউ কেমন হবে, মানবে কখনো? কখনো না। আর এমনিতেও আমি আগে একটা ভুল করেছি, এই বিষয়টা বাবার চোখে আমি এমনিতে দোষী। সানি বলে, আরে তুমি চাপ নিচ্ছ কেন? আমি কি বলেছি তুমি বলবে? আমি বলবো, আমি সামলে নেব। মামার চোখে এমনিতে আমি দোষী, আর হলে সমস্যা নেই। খবরদার না সানি, আমি এমনিতে তোর বাবার বিষয় নিয়ে চিন্তায় আছি। কেন এত যুদ্ধ করে তোকে বিদেশ পাঠিয়েছিল? এই জন্য, বাবার চোখে সুপাত্র হওয়ার জন্য। আর এইসব করে বাবার চোখে খারাপ হতে দিব তো আমি? কখনো না। সানি, তুই আমার বোনকে ঠকাস না। আমি জানি এই আঘাতের যন্ত্রণা কতটা তীব্র। আমি চাই না সেটা আমার বোন পাক। আমার বোন একটু অগোছালো, ঠিকভাবে পড়াশোনা করে না, জেদ বেশি, পাগলামি, দুষ্টুমিতে মেতে থাকে। কিন্তু ও তোকে ভীষণ ভালোবাসে। তুই ছাড়া ও দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকায়নি। ওকে সময় দে, ঠিকও বুঝে যাবে। দেখিস না তোর কাছে একদম জেদ খাটায় না, একদম রেগে থাকতে পারে না। সানি একটু রেগে গিয়ে কপালে কয়েকবার ভাঁজ করে ফেলে বলে, মাথা গরম করার কথা বলো না তো। তোমার বোনকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে এসব কেন বলছো? তোমার বোন অগোছালো হোক, ও হাজার সাবজেক্ট ফেল করুক, পড়াশোনা কোনো দরকার নেই। রাগী হোক, জেদি হোক, ও যেই রকমই হোক না কেন, সেইভাবে কুবলামাই। কথায় আছে না, হেরে যাওয়ার আগে শেষ চেষ্টা করতে হয়। আমি তাই করছি। আমি চাই না আমার সামনে কিংবা আমার অগোচরে আমার বউকে নিয়ে কেউ মন্তব্য করুক। আমি আমার বউকে সম্পূর্ণ সুখ দিতে চাই, সব পরিপূর্ণতা দিতে চাই। আমার মার মতো কষ্ট দেখতে পারবো না। ওকে সুখে রাখার দায়িত্ব যখন আমি তোমার কাছ থেকে হাত পেতে নিয়েছি, সেই দায়িত্ব আমি পালন করব। শেষ চেষ্টা করব। শিকদার বাড়ি আর খান বাড়ি না মানলেও সারা মেহরুপান সানি মেহরা শিকদারের। আমি আমার বোনকে ঝামেলা ফেলতে চাই না সানি। আমি আমার বোনকে কখনো আঘাত পেতে দেইনি সানি। ওর গায়ে কখনো হাত তুলিনি, ওকে কাউকে কিছু বলতে দেইনি। আমিও মেনে নিতে পারবো না ওকে কেউ কিছু বললে। তাই তোকে স্বার্থপরের মতো হাজারটা শর্ত দিয়ে বসে রেখেছি। সবটা ঠিক করা সত্যিই প্রয়োজন। এইভাবে কখনো একটা নতুন জীবন শুরু করা সম্ভব না। শিকদার বাড়ি কেউ তো খান বাড়ির কাউকে সহ্য করতে পারে না। আর খান বাড়ির কথা তো বাদই দিলাম আমি। মাথা কাজ করে না, কিভাবে কি সম্ভব? এদিকে আরোহীর খান বাড়ির সবাইকে স্নেহ করলেও বউ হিসেবে অন্তত বাবা মেনে নেবে না। বাবা তো শিক্ষিত বংশের দেখে গোছালো মেয়ে চায়। সময়েতে বাজে যাচ্ছে। আরোহীর বয়স কত? পড়াশোনা তো করছে, করুক না। আর বাকি রইল ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেটা তো তুমি দেখেছোই। চিন্তা কেন? এইসব চিন্তা বাদ দাও। বাদ দিয়ে বউকে কুলে পিঠে করে মানুষ করো। সানাই এমনিতেই বাঁচবে। সানির শেষ কথায় সাফি না হেসে আর থাকতে পারল না, হাসতে হাসতে বলে, তুইও একটা মানুষ রে ভাই। সানি মুখে হাসি এনে বলে, শিকদার বংশের ধামাকা আমি। সাফি এবার বেশ আওয়াজ করে হেসে ওঠে। সানি মনে মনে খুশি হলো সাফিকে হাসাতে পেরে। যাই হোক, হাসাতে তো পেরেছে, এটাই সান্ত্বনা। বাকিটা না হয় পরে দেখা যাবে। সে তো আর সাফি ভাইকে আঘাত করতে দিবে না, কোনো শর্তেই না। বরাবরই তার ঝুঁকি না, শ্বাসটা একটু বেশি। শান্তভাবে ঘুরে বেড়ালেও শিকদার বংশের তেজে রক্ত বইছে শরীরে। ঝুঁকি না, সাহস থাকা অস্বাভাবিক নয়। সকাল 7টায় হসপিটালের উদ্দেশ্যে বের হয় সানি। সেখান থেকে অফিসে যেতে হবে 10টার ভেতর। হসপিটালে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেজন্য যাওয়া। সিঁড়ি বেয়ে নিচে নামছে, তখনই চোখে পড়ে রান্নাঘর থেকে হাতে কফি নিয়ে বেরিয়ে আসতে তার ভালোবাসার রমণী। হাঁটু অব্দি ঢেলে ঢালা কালো রঙের গেঞ্জি, হালকা আকাশি রঙের প্লাজো, গলায় ঝুলিয়ে রাখা ওড়না, ছেড়ে দেওয়া ভেজা চুল কোমর ছাড়িয়ে গিয়েছে। দেখতে সত্যি সকালে শীতল রূপের মতো নিষিদ্ধ লাগছে। তার চোখ খুচরা শীতল করে দিল, মুহূর্তটা যেন সুন্দর করে দিল। এই মুহূর্তে তাকে শীতলিকা রমণী উপাধি না দিলেও অন্যায় হয়ে যাবে। সারার দৃষ্টি অন্যদিকে থাকায় তার চোখে পড়ল না, কোনো দৃষ্টি তাকে অপলক তাকিয়ে দেখছে। সারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে মুখোমুখি হয় সানির। সানি এর আগে নিজেকে স্বাভাবিক করে নিল। সারা সানিকে এত সকালে রেডি হয়ে যেতে দেখে বলে ওঠে,
সানি ভাই এত সকালে বেরিয়ে পড়ছো আজ? সানি শুকনো কাশি দিয়ে বলে, হসপিটালে একটু কাজ ছিল, সকালে করতে হবে, সেখান থেকে আবার অফিসে যেতে হবে। সারা ছোট করে জবাব দিল, ওকে। সানি সারার দিকে ভুক উসকে তাকে গম্ভীর কণ্ঠে বলে, এত সকালে গোসল করেছিস কেন? তার ভেতর চুল ভেজা ঠান্ডা মাথা শখ হয়েছে তাই না? এমনিতে তো ঠান্ডার সমস্যা, কবে একটু খেয়াল রাখা বুঝবি বলতো? সানির গম্ভীর শক্ত কণ্ঠে সারা মাথা নিচু করে বলে, সকালে গোসল না করে গেলে ভালো লাগে না ভার্সিটিতে গিয়ে। আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেই, ঠান্ডা লাগে না, কিন্তু হেয়ার ড্রায়ার নষ্ট হয়ে গিয়েছে তাই চুল শুকাতে পারিনি। সানি আবারও শক্ত কণ্ঠে বলে, খান বাড়িতে টাকার এত অভাব হয়ে গিয়েছে, একটা হেয়ার ড্রায়ার কেনার টাকা নাই? সারা মিনমিন গলায় বলে, আজ সকালে নষ্ট হয়ে গিয়েছে। সানি দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা হেয়ার ড্রায়ার কিভাবে থাকে তোর? তুই অনলাইনে অর্ডার করে কয়েকটা, আমি পেমেন্ট করে দিব। ভেজা চুলে আর কোনোদিন যেন তোকে বেশি সময় না থাকতে দেখি। সারা হাসু চোখ মাথা নাড়ালো শুধু। সানি আবারও বলে ওঠে, আর হ্যাঁ, রাতে পোশাক পরে এভাবে যেন ঘুরতে না দেখি। ঘর থেকে বের হলে ভালো জামা পরে বের হবি। সারা শুরু দৃষ্টিতে তাকায় সানির দিকে, কিন্তু কিছু বলার সাহস নেই। এই পোশাকে খারাপ কি দেখলো সে? যথেষ্ট লম্বা ঢিলে ঢালা পোশাক, তবু বাধ্য হয়ে হাসু চোখ মাথা নাড়ালো। সানি এবার নরম সুরে বলে, কফি তুই বানিয়েছিস? সারা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কি ভেবে অনেকটা আগ্রহ নিয়ে বলে, আপনি খাবেন? সানি একটু আশেপাশে চোখ বুলিয়ে নিল, এরপর সারাকে উদ্দেশ্য করে বলে, দে দেখি টেস্ট করে তোর হাতের কফি। সারা হাত বাড়িয়ে এগিয়ে দিল কফি। সানির উচ্চতা বেশি থাকায় সিঁড়ি বেয়ে এক পা নেমে দাঁড়ালো। এরপর কফির গ্লাসটা হাতে না নিয়ে সারাকে হাতে কফির কাপে ঠোঁট রাখলো সানি। সারা লজ্জা রাঙানো মুখ নিয়ে খাইয়ে দিল কফি। সানি নিজের মুখ সরিয়ে নিয়ে ঠোক গিলে বলে, মাশাল্লাহ, টেস্ট হয়েছে অনেক। সানির প্রশংসা শুনে খুশিতে আটখানা হয়ে গেল মেয়েটা। আজ সকালটা একটু বেশি সুন্দর ছিল তার জন্য। মনটা ভালো হয়ে গেল তার, আজ দিনটা ভালো কাটবে তার। সারা মুখে হাসি এনে বলে, ধন্যবাদ সানি ভাই, তোকেও ধন্যবাদ কফির জন্য। সারা এবার অন্য প্রসঙ্গ চিন্তা এনে বলে, চলবে তো? সানি মনে মনে নিঃশব্দে হাসলো। সারার কথা প্রসঙ্গ বুঝতে বাকি নেই তার। মেয়েটা দুর্দান্ত পাজি, এটা তার এতদিনে বুঝতে বাকি নেই। সানি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দৌড়াবে। সারা মুচকি হেসে মাথা নিচু করে ফেলে। সানি যে তার কথার প্রসঙ্গ বুঝতে পেরেছে কিনা তার জানা নেই, তবে সানি অজান্তে বলুক, তবু সারা খুশি এ জবাবে। সানি নরম সুরে বলে, আমি আসি তাহলে, হ্যাঁ? সারা একটু সংকোচ নিয়ে বলল, আসবেন কখন বাসায়? সানি মনে মনে নিঃশব্দে হেসে বলে, বাসায় ফিরতে দেরি হবে, একটু রাত হয়ে যাবে, এখন একটু ব্যস্ত থাকবো, সারাদিন বাসায় থাকা হবে না, দুই দিকে সামলাতে হবে। সারার মনটা একটু খারাপ হয়ে গেল, মাথা নিচু করে ছোট করে জবাব দিল, ওহ। সানি নিঃশব্দে মুচকে হাসলো, প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে তার। এরপর সারাকে উদ্দেশ্য করে বলে, তোর ফোন নাম্বারটা বল। সারা একটু অবাক হলো, এই জড়তার কারণে এতদিন হয়ে গেল অথচ ফোন নাম্বারটা রাখা হয়নি। সানির কাছে যদিও সারার নাম্বার ছিল, এমনকি মুখস্থ রয়েছে, তবু বিষয়টা এখন জানানো ঠিক হবে না, দেখে লুকিয়ে গেল। এমনিতে মেয়েটা পুরো পাগল, আশকারা দেওয়া ঠিক হবে না। সারা ধীরকণ্ঠের নাম্বার বলে। সানি নাম্বার লিখতেই ভেসে আসে নয়না রানী। সানি ফোন দিয়ে কয়েকবার রিং বাজতে কেটে দিল। সারাকে উদ্দেশ্য করে বলে, যখন কোনো কিছুর প্রয়োজন হবে ফোন দিস, মেসেজও দিতে পারিস, কেমন? আসি তাহলে। সানি সারার নাকে ডান হাতে তর্জনী আঙ্গুলে হালকা স্পর্শ করে চলে যায়। সারা সানির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা খুশিতে এই মুহূর্তে নৃত্য করতে ইচ্ছে করছে। সারা সানির ওটো কফি এক চুমুক খেয়ে নিল, মনে মনে বলে, আজ কফি অন্য দিনের তুলনায় বেশি টেস্ট হয়েছে। সারা খুশিতে এক দৌড়ে নিজের ঘরে, আর সে খুশিতে আত্মহারা। আজ সারা খুশি দেখে কে? সারা মনটা যেন নতুন করে প্রেমে পড়েছে। নতুন প্রেমে পড়ার অনুভূতি সত্যিই সুন্দর। নতুন প্রেমের অনুভূতি যেন একটু অসীম সমুদ্রের মতো, এখানে উত্তাল ঢেউ, মাঝে মাঝে শান্তির পরশ, আর এক মহৎ অনুভূতির সংমিশ্রণ জীবনকে এক নতুন রঙে তুলিয়ে রাঙিয়ে দেয়, যা কখনো ভুলে যাওয়া যায় না। প্রেমের পাপড়ে প্রতিটি মুহূর্তে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। প্রেমিকার পুরনো হাসি, চোখের দৃষ্টি, নীরবতা সবকিছু যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়ের কুটলে নতুন একটি গান শুরু হয়, আর তার সুরে মন খুঁজে পায় শান্তি আর উল্লাস। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সাফিয়ার সারা। আরোহীর বাসায় গুলির সামনে দাঁড়াতেই আরোহী গাড়িতে উঠে বসে। প্রতিদিনের মতো দুইজনের সালাম বিনিময় হলো, তবে আজ সাফিয়ার আরোহী ওঠার সময় শুকনো ঢোক গিলে তাকিয়েছিল কয়েক সেকেন্ড। সারার আরোহী দুজনে ফিসফিস করে কথা বলছে। এমন সময় ভুলবশত আরোহীর কাটা আঙ্গুলে সারার হাতে চাপ লাগে। কথায় রয়েছে, ক্ষত স্থানে মানুষ বারবার আঘাত পায়, সেটার মনে হোক কিংবা শরীরে। আরোহী তৎক্ষণাৎ ব্যথায় কুকিয়ে ওঠে। উফ! সারা আরোহীর হাত ছেড়ে দেয়। আরোহীর আত্মনাদ সাফির কান পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রেক কষে থামিয়ে ফেলে গাড়িটা। খানিকটা উদ্বিগ্ন হয়ে পিছন ঘুরে তাকিয়ে বলে, কি হলো? সারাও চিন্তিত হয়ে বলে, কি হলো তোর? আরোহী হতবাক হয়ে তাকালো দুইজনের দিকে। দুইজনের চোখে আতঙ্ক। আরোহী অবাক হয়ে বলে, আমি ঠিক আছি, আমার কাটা আঙ্গুলে চাপ লেগে গিয়েছিল, তাই ব্যথা পেয়েছি হালকা, তেমন কিছু নয়। সারা আরোহীর হাত নিয়ে ক্ষত হওয়া আঙ্গুলটি দেখে সামান্য কেটেছে,
কিন্তু কাটার আঘাত সামান্য হলেও যন্ত্রণা একটু বেশি থাকে। সারা কপাল কুঁচকে বলে, ভাইয়া আরোহীর গোলাপ অনেক পছন্দ, দেখো কি গোলাপ ফুল কিনেছে, কাটা ছিল আঙুল কেটে গিয়েছে। এত সুন্দর জানুর হাতটা আমার, তুমি অনেকগুলো গোলাপ ফুল কিনে দিবে। সারা আরোহীকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া গোলাপ ফুল কিনে দিবে তোকে, ভাইয়া দেওয়া ফুলে একটু আঘাত পাবি না তুই, একদম কাটা থাকবে না। সাফি আর আরোহীর চোখাচোখি হয়। আরোহী নিজের চোখ সরিয়ে নিয়ে মুখে হাসি এনে সারার দিকে তাকিয়ে বলে, কাটা ছাড়া গোলাপ ফুল কমই রয়েছে, কাটাযুক্ত ফুলকে যখন ভালো লাগে তখন কাটার আঘাত একটু সহ্য করতে হবে। সাফি চোখ মুখ কুঁচকে সামনের দিকে তাকায়, আবারও গাড়ি চালাচ্ছে মনোযোগ স্থির করে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। ভয় আতঙ্ক ঘিরে রেখেছে তাকে, শ্বাস প্রশ্বাসে যেন এখন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। সারা কপাল কুঁচকে আরোহীর দিকে তাকায়। এমন ধরনের কথা আরোহী মুখে প্রথম শুনছে সারা। আর আরোহী নিজেও জানে না এমন ধরনের কথা কেন বলছে সে। এত গম্ভীর চিন্তা ভাবনা মেয়ে তো সে নয়। তোর কি হয়েছে বলতো, কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? কালকেও কি সব স্টোরিতে লিখেছিস? আমি তো তোকে বলেছি কিছু হয়নি আমার, শুধু শুধু বেশি ভাবিস তুই। সত্যি তো বলেছি, গোলাপ ফুলের কাঁটা তো থাকেই। সারা একটু ব্যঙ্গ করে ভ্রু নাচিয়ে একটু ধীর কণ্ঠে আরোহীকে বলে, ওহ সত্যি করে বলো জানো, প্রেমের হওয়া লাগেনি তো? সারা ধীর কণ্ঠে বললেও সাফির সম্পূর্ণ মনোযোগ তাদের কথোপকথনে থাকায় সাফি ঠিক শুনতে পেল। সাফি আবারও চোখ মুখ কুঁচকে ফেলে, বাক্য ভীষণ ভয়ানক ছিল সাফির জন্য। আরোহীর চোখ বড় বড় করে সাফির দিকে তাকায়। এরপর সারার দিকে চোখ পাকিয়ে তাকায় আরোহী, কিন্তু সাফির স্থির মন সংযুক্ত রাখতে পারল না, শক্ত কণ্ঠে বলে, স্টপ সারা। সাফি শক্ত কণ্ঠে দুজনে কেঁপে ওঠে একসঙ্গে। আরোহীর ভয়ে গলা শুকিয়ে এলো, কিন্তু মনে বেশ রাগ হলো সারার উপর। ভার্সিটিতে গিয়ে দেখে নিবে, যেখানে সেখানে ফাজলামো তার। সারা আয়াদের সাথে অনেক ফাজলামো করেছে সাফির সামনে। সাফি জবাব না দিলেও মুচকি হেসেছে বরাবরই, কখনো কোনো প্রতিক্রিয়া করেনি। সে জানে সারা মজা করে, তবে আজ এমন প্রতিক্রিয়া করা সারা সন্দেহ তীব্র থেকে তীব্র গাঢ় হতে থাকলো। সারা একটু সন্দেহের বসে আবার বলে, সরি ভাইয়া, আমি তো মজা করলাম। আর এমন হতেই পারে ভাইয়া, তাই না? সাফি এবার আরো শক্ত করে কণ্ঠে বলে, জাস্ট স্টপ সারা।